নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি রাজশেখর বসুর লেখা একটি ছোট গল্প, মাৎস্যর ন্যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, মাৎস্যর ন্যায়। লেখক শ্রী রাজশেখর বসু, ছদ্মনাম পরশুরাম। বাজারের সামনে দিবাকরের সঙ্গে তার এককালের সহপাঠী গণপতির দেখা হলো। গণপতি বলল, কি খবর দিবু? আজকাল কি করছো? চেহারাটা খারাপ দেখছি কেন? কোনো অসুখ করেছে নাকি? দিবাকর বলল, আর ভায়া, শিখি পেটা খেলে চেহারা ভালো হতে পারে না। 3টে ছেলেকে পড়িয়ে 55 টাকা পাচ্ছি, আর চাকরির খোঁজে ফ্যাঁ ফ্যাঁ করে বেড়াচ্ছি। নেহাত একটা বউ আছে, 3 বছরের একটা মেয়েও আছে, নয়তো সোজা পরলোকে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচতুম। দিবাকরের বুকে একটা আঙুল ঠেকিয়ে গণপতি বলল, ভালো রোজগার চাও? ভালো ভালো জিনিস খেতে চাও? শৌখিন জামা কাপড় পরতে চাও? কে না চায়? দেদার ফুর্তি চাও? নারী মাংস চাও? নারী একটা আছে, কিন্তু মাংস নেই, শুধুই হাড়। কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সাহস আছে? বীর ভোগ্যা বসুন্ধরা জানো তো? রিস্ক নিতে পারবে? টাকার যদি আশা থাকে তবে সাহসের অভাব হবে না, রিস্কও নিতে পারবো। হিয়ালি ছেড়ে খোলসা করেই বলো না, আমাকে কি করতে হবে? জুয়া খেলতে বলো নাকি? আরে না না, জুয়া হলো অকর্মণ্য বড় লোকের খেলা, তোমার মতো নিঃস্ব লোকের কর্ম নয়। বেশ ভেবে চিনতে বলো, কিন্তু বিবেকের উপদ্রব আছে, নরকের ভয়, মিছে কথা বলতে বাধে, এসব থাকলে কিন্তু হবে না বাপু। একটু ভেবে দিবাকর বলল, স্বর্গ নরক মানি নে, তবে ধর্মভয় একটু আছে। চিরকালের সংস্কার কিনা, দরকার হলে অল্প স্বল্প মিছে কথাও বলি। প্র্যাকটিস করলে হয়তো অনর্গল বলতে পারবো। দারিদ্র আর সইতে পারি না, এখন মরিয়া হয়ে উঠেছি, বাঁচতে চাই, তার জন্য শয়তানের গোলাম হতেও রাজি আছি। দিবাকরের হাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে গণপতি বলল, ঠিক আছে, শুধু বাঁচলে চলবে না, জীবনটা পুরোপুরি ভোগ করতে হবে। আরেকবার বলো, বুকের পাটা আছে তো? বিপদকে অগ্রাহ্য করতে পারবে? ধর্মরূপী জুজুর ভয় ছাড়তে পারবে? সব পারবো, সব পারবো, কিন্তু তুমি তো শাস্ত্রচর্চা করে থাকো, গীতাও আওড়াও, তোমার মুখে এসব কথা কেন? কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, যুদ্ধে লেগে যাও, যদি জয়ী হও তো পৃথিবী ভোগ করবে, যদি মরো তো স্বর্গ লাভ করবে। আমিও তোমাকে সেই রকম উপদেশ দিচ্ছি, সব ছেড়ে আমার বশে চলে আসো। যদি জীবনযুদ্ধে জয়ী হও তবে সর্বসুখ ভোগ করবে, আর যদি দৈব দুর্বিপাকে নিতান্তই হেরে গিয়ে জেলে যাও, তবে বিরোচিত গতি লাভ করবে। তোমার দলের সবাই বাহবা দেবে, জেল থেকে ফিরে এসে পুনর্জন্ম পাবে, আবার উঠে পড়ে লাগবে। আজ সন্ধ্যায় আমার বাসায় এসো, 5 নম্বর শেওড়াতলা লেন। আমি তোমাকে দীক্ষা দেব, সকল অভাব দূর করে দেব, সর্বপাপেভ্য রক্ষা করব। দিবাকর বলল, বেশ, আজ সন্ধ্যায় দেখা করব। সন্ধ্যাবেলা দিবাকর 5 নম্বর শেওড়াতলা লেনে উপস্থিত হলো। গণপতি অবিবাহিত, একটা চাকর নিয়ে একাই আছে, কি একটা খবরের কাগজে কাজ করে, জমি বাড়ি আর পুরনো মোটরের দালালিও করে। তার বসবার ঘরে একটা তক্তপোষের উপর শতরঞ্জি পাতা, 2টো তাকিয়া আর কতগুলো পত্র পত্রিকা ছড়ানো। দেওয়ালে একটা র্যাকে কিছু বই আছে। চাকরকে 2 পেয়ালা চায়ের ফরমাশ দিয়ে গণপতি বলল, মাৎস্য সমাজের নাম শুনেছ? তোমাকে তার মেম্বার হতে হবে। ভয় নেই, প্রথম 1 বছর চাঁদা দিতে হবে না। দিবাকর বলল, মাৎস্য সমাজের কাজটা কি? ছিপ দিয়ে মাছ ধরতে হয় নাকি? মৎস্য ধরিবে খাইবে সুখে, এই কি তোমার উপদেশ?
সত্যিকারের মৎস্য নয়, মনুষ্যরূপী মৎস্যকে খাবলে খেতে হবে। মাৎস্যর ন্যায় শুনেছ মহাভারতে আছে, না রাজকে জনপদে স্বকং ভবতি কস্যচিৎ মৎস্যই বা জনা নিত্যং ভক্ষয়ন্তি পরস্পরম। অর্থাৎ অরাজক জনপদে কারো নিজস্ব বলতে কিছু নেই, লোকে মৎস্যের ন্যায় সর্বদা পরস্পরকে ভক্ষণ করে। এদেশে অবশ্য ঠিক অরাজক অবস্থা এখনো হয়নি, তবে মৎস্যান্যায়ের সূত্রপাত হয়েছে, পরস্পরের ভক্ষণের সুযোগ দিন দিন বাড়ছে। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য বা হারুন অল রশিদের নির্মম দণ্ডবিধি নেই, কমিউনিস্ট বা ফ্যাসিস্টদের দুর্দান্ত শাসনও নেই, 5 ভূতের লীলা খেলা চলছে। এরই সুযোগ আমরা মৎস্য সমাজীরা নিয়ে থাকি। মৎস্য সমাজের একজন কর্তা ব্যক্তি নাকি তুমি? আমি একজন কর্মী, হাঁপানির ব্যায়াম আছে, তাই হাতে কলমে কাজ করতে পারি না, মুখের কথায় যতটুকু পারি। বড় বড় মাতব্বর লোক হচ্ছেন এর নির্বাহ সমিতির সভ্য, সভাপতি, সচিব আর উপসচিব। তারা আত্মপ্রকাশ করে না, আড়ালে থাকেন। আমি হচ্ছি মৎস্য সংস্কৃতির একজন ব্যাখ্যাতা আর প্রচারক। যারা আমাদের সমাজে ঢুকতে চায় আমি তাদের যাচাই করি, বাজিয়ে দেখি। যদি দীক্ষার উপযুক্ত মনে হয় তবে মৎস্য সমাজের ফিলোসফিও তাদের বুঝিয়ে দিই। ফিলোসফিটা কিরকম? গোটা কতক মূল সূত্র বলছি শোনো। তোরজার মুলুকতার, উদ্যোগী পুরুষ সিংহ অর্থাৎ জোগাড়ে গুন্ডাকে লক্ষ্মী বরণ করে। 2-4 জন রোগা পটকা গুন্ডা 1000 বলবান সজ্জনকে কাবু করতে পারে। দুর্জনেরা একজোট হতে পারে কিন্তু সজ্জনেরা পারে না, তারা কাপুরুষ। তাদের নীতি হচ্ছে চাচা আপনা প্রাণ বাঁচা। মৎস্য সমাজী জনসাধারণের উদ্দেশ্যে বলে মানতে হবে মানতে হবে, কিন্তু নিজের বেলায় বলে মানবো না, পাপ পুণ্য সব মিথ্যে, শুধু দেখতে হবে পুলিশে না ধরে আর আত্মীয় বন্ধুরা বেশি না চটে। আমাকে নাস্তিক হতে হবে নাকি? তার দরকার নেই, ভক্তিতে গদগদ হয়ে যত খুশি গুরু ভজন করতে পারো। ভক্তি চর্চার সঙ্গে মাৎস্যন্যায়ের বা চুরি ডাকাতির, মাতলামির, ব্যভিচারের ইত্যাদির কোনো বিরোধ নেই। তোমার মৎস্য ফিলোসফিতে নতুন তো কিছু দেখছি না। আরো বলছি শোনো, কলেজে তো তোমার অঙ্কে বেশ মাথা ছিল, সম্ভাবনা গণিত অর্থাৎ প্রবাবিলিটি মনে আছে? কিছু কিছু আছে। কলকাতার রাস্তায় যত লোক চলে তাদের মধ্যে জন কতক প্রতি বছর অপঘাতে মারা যায়, সেজন্য কি হাঁটা ছেড়ে দিয়েছে? তা ছাড়বে কেন, বেশিরভাগ লোকেই তো নিরাপদে যাতায়াত করে, অতি অল্প লোকেই মরে। আমার মরবার সম্ভাবনা খুবই কম। ঠিক কথা, যারা হাঁটে তাদের তুলনায় যারা মোটর, রেলগাড়ি বা এরোপ্লেনে চড়ে তাদের অপঘাতের হার ঢের বেশি। প্রাণের ভয়ে এইসব বর্জন করতে বলো কি? তা কেন বলবো, লক্ষ লক্ষ লোকের মধ্যে 2-4 জন লোক মারা যায়, কিন্তু তাতে ভয় পেলে চলে না। উত্তম কথা, বিনা টিকিটে যারা রেলে যাতায়াত করে তাদের কতজনের সাজা হয় জানো? হয়তো লাখে 1 জন ধরা পড়ে। দণ্ড যা দিতে হয় তাও খুব বেশি নয়। কাগজে পড়েছি গত বছরে 4500 বার অকারণে শিকল টেনে ট্রেন থামানো হয়েছিল, কিন্তু খুব অল্প লোকেরই বোধহয় সাজা হয়েছে। অতি সত্য কথা, বিনা টিকিটে রেলে চড়া, শিকল টেনে গাড়ি থামানো, গার্ড আর স্টেশন মাস্টারকে ঠ্যাঙানো খুব নিরাপদ কাজ, রিস্ক নগণ্য। পরীক্ষার প্রশ্ন পছন্দ না হলে ছাত্ররা দাঙ্গা করে, চেয়ার টেবিল ভাঙে, ফেল হলে মাস্টারকে ঠ্যাঙায়। কতজনের সাজা হয়? বোধহয় কারোরই হয় না। অর্থাৎ দাঙ্গা করা অতি নিরাপদ। ছেলেরা জানে তাদের পিছনে মা বাবা আছেন, ঠাকুমা আছেন, হরেক রকম দেশ নেতাও আছেন, মন্ত্রীরাও কিছু করতে ভয় পান। ছেলেরা হচ্ছেন রামকৃষ্ণ কথিত বটুক ভৈরব, কার সাধ্য তাদের শাসন করে। কিন্তু এসব কাজে লাভ কতটুকু হয়? বিনা টিকিটে রেলে চড়লে কিছু পয়সা বাঁচে, ট্রেন টানলে, গার্ডকে মারলে বা স্কুল কলেজে দাঙ্গা করলে আর্থিক লাভ হয় না, কিন্তু বাহাদুরি দেখানো হয়, সেইটাই মস্ত লাভ। আইন লঙ্ঘনে একটা অনির্বাচনীয় আত্মতৃপ্তি আছে। আর্থিক লাভের হিসাবে যদি চাও তবে পকেটমারদের খতিয়ান দেখো। 1000 বার পকেট মারলে হয়তো একবার ধরা পড়ে,
একজনের না হয় সাজা হলো, কিন্তু বাকি 999 জন তো বেঁচে গেল। তারা ভয় পেয়ে তাদের পেশা ছাড়ে না তো। আমাকে তুমি পকেটমার হতে বলছো নাকি? না, এ কাজে রোজগার অবশ্যই ভালো, কিন্তু ঝাঁকা মুটে রিক্সাওয়ালা কিংবা পকেটমারের কাজ তোমার মতো ভদ্রলোকের উপযুক্ত নয়। দৈবাত যদি ধরা পড়ো, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবে না। তোমার পক্ষে তা মৃত্যুর বেশি। যারা খাবার জিনিসে বা ওষুধে ভেজাল দেয়, কালোবাজার চালায়, ট্যাক্স ফাঁকি দেয়, ঘুষ নেয়, মদ চোলাই করে, নোট বা পাসপোর্ট জাল করে, তহবিল তসরুপ করে, তাদের অপরাধ গুরুতর, কিন্তু পকেটমারের চাইতে তারা ঢের বেশি রেসপেক্টেবল গণ্য হয়। আমাকে কি করতে হবে তাই স্পষ্ট করে বলো না। মাত্র ফিলোসফিটা আর একটু বুঝে নাও। নিরাপত্তার বিপরীত অনুপাতে লাভের সম্ভাবনা। ধরা পড়া আর শাস্তির সম্ভাবনা যত কম, লাভও তত কম। রিস্ক যত বেশি, লাভও তত বেশি। যে কাজে লাখে একজন ধরা পড়ে তা প্রায় নিরাপদ, যেমন বিনা টিকিটে রেলে চড়া। সরকারি বিজ্ঞাপনে আছে দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রতি বছরে 60 লক্ষ টাকা ক্ষতি হয়। তার মানে এই টাকাটা যাত্রীদের পকেটে যায়। তবে মাথা পিছু লাভ অতি অল্প। যাতে 10,000-এ একজন ধরা পড়ে, তাও রিস্ক বেশি নয়। লাভও মন্দ নয়, যেমন ঘুষ, ভেজাল, ট্যাক্স ফাঁকি। যাতে 1000-এ একজন ধরা পড়ে, তাতে লাভ বেশ মোটা, যেমন মদ চোলাই, নোট জাল, ডাকাতি। আর যাতে শতকরা একজন ধরা পড়ে, তাতে লাভ প্রচুর, রিস্কও খুব, যেমন দলিল জাল, তহবিল তসরুপ। অনেক ধুরন্ধর ব্যবসাদার এই কাজ করে ফেঁপে উঠেছে, আবার কেউ কেউ ফাঁদেও পড়েছে। এসব তো বুঝলুম, কিন্তু আমাকে কি করতে বলো? একটু একটু করে ধাপে ধাপে সাধনা করতে হবে, ভয় ভাঙাতে হবে। মুরব্বি অর্থাৎ পৃষ্ঠপোষক সংগ্রহ দরকার, যারা বিপদে রক্ষা করবেন। তুমি দিন কতক বিনা টিকিটে রেলে যাতায়াত করো, মনের সাহস আসবে। সুবিধে পেলেই গার্ড আর স্টেশন মাস্টারকে ধরে ঠেঙাবে। অতি নিরাপদ কাজ। সরকার করুণ ভাষায় বিজ্ঞাপন দিচ্ছেন, ভাই সব ভাড়া না দিলে রেলগাড়ি চলবে কি করে? ও তো তোমাদেরই জিনিস। রেল কর্মচারীরা নির্দোষ, তাদের মেরো না। এই মিনতিতে কেউ কর্ণপাত করে না। আরও শোনো, বিক্ষোভ দেখাবার জন্য যত প্রসেশন বেরোয় তাতে যোগ দিয়ে স্লোগান আওড়াবে, সুবিধা হলে দাঙ্গা বাঁধাবে, ইট ছুড়বে। এর ফলে তুমি একজন লোকসেবক কেষ্টবিষ্টু হয়ে উঠবে, গুণ্ডচিত আত্মপ্রত্যয় লাভ করবে, প্রভাবশালী মুরব্বীদের সুনজরে পড়বে। তারা আমার কোন উপকারটা করবেন? কি না করবেন? যদি ইলেকশনে সাহায্য করো, তোমার চেষ্টার ফলে যদি তারা কৃতকার্য হন, তবে কেনা গোলাম হয়ে থাকবেন, পুলিশও তোমাকে খাতির করবে। সংসার চলবে কি করে? আপাতত তোমাকে একটা খয়রাতির কাজ জুটিয়ে দেব। দুস্থ লোকেদের সাহায্য করতে হবে। বরাদ্দ টাকার সিকি ভাগ দান করবে, সিকি ভাগ আত্মসাৎ করবে, আর বাকি টাকা মৎস্য সমাজের ফান্ডে জমা দেবে। এ কাজের রিস্ক কিছুই নেই। কালোবাজার আর ঘুষের দালালিও উত্তম কাজ, তোমাকে তাও জুটিয়ে দেব। তারপর ভেজালওয়ালা আর চোলাইওয়ালাদের সঙ্গে ভিড়িয়ে দেব। মনে বেশ সাহস এলে একটু একটু দোকান লুট আর রাহাজানির অভ্যাসও করবে। তারপর তোমাকে আর শেখাবার দরকার হবে না, মাথা আপনিই খুলে যাবে, বড় বড় অ্যাডভেঞ্চারে নামতে পারবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিবাকর বলল, রাজি আছি, আমাকে মৎস্য সমাজের মেম্বার করে নাও। গণপতি বলল, তোমার সুমতি হয়েছে জেনে সুখী হলুম। খয়রাতির কাজটা দিন তিনেকের মধ্যে পেয়ে যাবে। আপাতত এই 100 টাকা হাওলাতে নাও, মাস 2 পরে শোধ দিলেই চলবে। কালীধন মণ্ডলের সঙ্গে তোমার আলাপ হওয়া দরকার। চৌকস লোক, অনেক রকম মতলব আর সাহায্য তার কাছে পাবে। কাল সন্ধেবেলা আবার এখানে এসো, কালীধনও আসবে। দিবাকরের নতুন জীবন আরম্ভ হলো। বিচিত্র অভিজ্ঞতাও হতে লাগলো। প্রথম একটু বুক ধরফর করত, তারপর সয়ে গেল। বছর 2 ভালোই চলল। তারপর কালীধন একদিন তাকে বলল, এ কিছুই হচ্ছে না দিবুদা, যা বলি শোনো। সমাজের সবচাইতে বড় শত্রু হলো ধনীদের মেয়েরা। তাদের গহনা জোগাবার জন্যই বড় লোকেরা গরিবদের শোষণ করে। শ্যাকরার দোকান হচ্ছে প্রলোভনের আড়ত, মেয়েদের মাথা খাবার আস্তানা। তাই আমাদের ধ্বংস করতে হবে।
দুদিন পর সন্ধ্যার সময় খিদিরপুরে একটা গহনার দোকানে লুট হলো। লুটের মাল নিয়ে কালীধন পালালো, কিন্তু দিবাকর ধরা পড়ল। সাজা হলো 2 বছর জেল। তার মুরব্বি বললেন, হ্যাঁ, বড়ই কাঁচা কাজ করে ফেলেছ হে দিবাকর। এ বুদ্ধি তোমার কেন হলো? ভেবো না, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর বেরিয়ে এসে নামটা বদলে ফেলবে, আর খুব হুঁশিয়ার হয়ে চলবে। 2 বছর পরে দিবাকর যখন খালাস হয়ে ফিরে এলো, তখন তার বউ আর মেয়ে বেঁচে নেই। সে বন্ধনহীন, দায়িত্বহীন, মুক্ত পুরুষ। নিজের নামটা বদলে সে রজনীকান্ত হলো এবং অতি সতর্ক, কঠোর সাধনার ফলে অল্পকালের মধ্যে মাৎস্য সমাজের শীর্ষে উঠল। এখন সে একজন রাঘব বোয়াল। সামান্য লোকের মতো তাকে সে বলা চলবে না, তিনি বলতে হবে। শ্রী রজনীকান্ত চৌধুরী এখন স্বহস্তে কোনো তুচ্ছ কর্ম করেন না। চুরি, ডাকাতি, তহবিল ভাঙা ইত্যাদির সঙ্গে তার প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই। গুন্ডা বললে তাকে ছোট করা হয়। রাজার উপরে যেমন অধিরাজ, কর্তার উপরে অধিকর্তা, রজনীকান্ত তেমনি অধিগুন্ডা, অর্থাৎ গুন্ডাদের উপদেষ্টা, নিয়ন্তা, প্রতিপালক ও রক্ষক। ভূতপূর্ব গুরু গণপতি এখন তার প্রাইভেট সেক্রেটারি। এককালে যারা মুরব্বী ছিলেন তারাই এখন রজনীকান্তের সাহায্যের ভিখারি। তাঁর কৃপা না হলে ইলেকশনে জয়লাভ হয় না। উঁচু দরের দুষ্কর্ম নির্বিঘ্নে করা যায় না। আইনের জাল কেটে বেরিয়ে আসা যায় না। মিথ্যা প্রচারে কোনো জননেতাই তার কাছে দাঁড়াতে পারেন না। রাম যদি শ্যামকে খুন করে, তবে শ্রী রজনীকান্ত অম্লান বদনে ঘোষণা করেন যে শ্যামই রামকে খুন করেছিল। তিনি একটু অন্তরালে থাকলেও তার মতো ক্ষমতাশালী লোক আর কেউ নেই। দেশনেতারা সকলেই নিজের নিজের দলে টানবার জন্য তাকে সাধাসাধি করছেন।